সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রদূত হুমায়ুন কবির। কবির ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ। শিরোনাম দেখে নিচ্ছি, কাগজ খুব একটা আসেনি অবশ্য। সমকাল নির্বাচনের সময় নিয়ে অসন্তুষ্টই থাকতে হচ্ছে বিএনপিকে। অবরোধ, যানজট, বৃষ্টিতে দিনভর অচল ঢাকা। মানবজমিন, নির্বাচন কবে? সরকারের অবস্থানে অসন্তুষ্ট বিএনপি। আগামী রোজার আগেই নির্বাচন চায় জামাত। কালবেলা পার্কিং টুলের নামে চাঁদাবাজির পথ খুলে দেন খোকন তাপস। একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। আমার দেশ মেঘনা গ্রুপের 1 লাখ কোটি টাকা পাচার। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দেশ রূপান্তর, ইউনূস বিএনপি নিষ্ফল বৈঠক। বিএনপি জামাতের জোর নির্বাচনে এনসিপির সংস্কার। সময়ের আলো, সন্তুষ্ট নয় বিএনপির সমাধান যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল। দিনকাল, সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট বিএনপি। সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। করতোয়া আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। এই নির্বাচনের রোডম্যাপ জুলাইয়ে। যেহেতু আপনি বাংলাদেশের একজন অভিজ্ঞ কূটনীতিক ছিলেন, এখনও কূটনীতি নিয়ে বিশ্লেষণ করেন, তবে আজকের বিষয়টা কূটনীতি দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এখন ঢাকায় রয়েছেন। আজ দিনের কোনো সকালে এসে পৌঁছেছেন। হ্যাঁ, পৌঁছেছেন ঢাকায়। মানে আগামীকাল, মানে আজ আর কি, আজ বৈঠক হতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে। 15 বছর পর কোনো পররাষ্ট্র সচিব পাকিস্তানের ঢাকায় এলেন। এর কি রাজনৈতিক তাৎপর্য রয়েছে বা কূটনৈতিক তাৎপর্য রয়েছে? 2-3টা জায়গায় আছে। প্রথমত হচ্ছে যে ধরেন, পররাষ্ট্র সচিব পর্যায়ে যে কোনো আলোচনা গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে পররাষ্ট্র সচিব মানে হচ্ছে তারা নিজ নিজ দেশের পররাষ্ট্র বা বিদেশ সম্পর্কিত মন্ত্রণালয়ের প্রধান। তো সেই হিসাবে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যখন আলোচনা হয়, তখন এটা ধরে নেওয়া হয় যে দুই দেশের সম্পর্কের সার্বিক বিষয়গুলো আলোচনায় আসবে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই আলোচনাটা, পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনাটায় ইটসেলফ ইজ ইম্পর্টেন্ট। এটা একটা। 2 নম্বর বিষয় হচ্ছে যে এর নতুন একটা মাত্রা যোগ হয়েছে যে এটা 15 বছর পরে হচ্ছে। ফরেন অফিস কনসালটেশন বলি আমরা। তো এই 15 বছর ধরে আলোচনাটা ছিল না। তো কাজে এখন 15 বছরের সঞ্চিত বিষয়গুলো যেগুলো আছে, প্লাস সামনের দিকে যাওয়ার জন্যে অনেক বড় ল্যান্ডস্কেপে কিন্তু আমার ধারণা 2 পররাষ্ট্র সচিবকে কাজ করতে হবে। এবং সেটা কিন্তু আরেকটা, আমার কাছে মনে হয় যে আরেকটা মাত্রা এখানে যোগ করেছে। এবং সেটা আরেকটু এর মধ্যে বিষয় আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সাম্প্রতিককালের গণ অভ্যুত্থান, বর্তমান সরকার, সেটাও আরেকটা অ্যাঙ্গেল হিসাবে আমরা দেখতে পারি। আর এবার তৃতীয় যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে ধরেন, দুই দেশের মধ্যে আমাদের অনেক কমপ্লিমেন্টারি, বিজনেস কমপ্লিমেন্টারিটি আছে। অর্থাৎ আমরা দুই দেশ পরস্পরের সাথে ব্যবসা বাণিজ্যে কিন্তু উভয়ের জন্য লাভজনক একটা সুযোগ আমাদের আছে। এবং সেটা এমনকি যখনও আমাদের কূটনৈতিক সম্পর্কটা একটু টানাপোড়েনের মধ্যে ছিল, তখনও কিন্তু পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল। কারণ তাদের কাছ থেকে আমরা কিছু জিনিস আমদানি করি, যেটা সবচেয়ে কম্পিটিটিভিটি আমরা পাই। গত 15 বছরে তো স্বাভাবিক সম্পর্ক স্বাভাবিক ছিল না, কিন্তু তার মধ্যেও কিন্তু যেমন ধরেন, আমরা পাকিস্তানের কাছ থেকে চিনি কিনেছি, কেমিক্যালস কিনেছি, যেগুলো তারা কম্পিটিটিভ দরে আমাদেরকে দিতে পারত, ইভেন যখন রাজনৈতিক সম্পর্ক খারাপ ছিল তখন। কিন্তু এখন আমার ধারণা, স্বাভাবিক যদি ব্যবসা বাণিজ্য যদি হয়, যোগাযোগ যদি হয়, মানুষের যাতায়াত যদি হয়, তাহলে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আসবে। এবং এছাড়া আরেকটা যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের দিক থেকে আমরা তো আঞ্চলিক সহযোগিতাটাকে আবার পুনরুজ্জীবনের জন্য চেষ্টা করছি। আপনি সার্কের কথা বলছেন? আমি সার্কের কথা বলছি, কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে যে এখানে ভারতকে পেতে হবে, তবেই সেটা করা যাবে। এখন ধরেন, আমাদের দিক থেকে আমরা বলছি, পাকিস্তানও সেটা তাদের, কারণ তাদের ওখানেই সম্মেলনটা হওয়াকে কেন্দ্র করেই কিন্তু সার্ক থেমে গেছে। তো কাজেই তারা নিশ্চয়ই চাইবে বাংলাদেশের সহযোগিতা, আমরা তো সেটা দিতে রাজি। কিন্তু এখানে বড় বিষয় হলো যে ভারতকে পেতে হবে। তবে এখানে একটা উপাদান যেটা আমরা একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে বর্তমান বৈশ্বিক যে কাঠামোতে যে বড় ধরনের পরিবর্তন বা আপনি ঝড় আমি যেটাকে বলি, সেই প্রেক্ষাপটে কিন্তু নতুন করে আমরা এই অর্থনৈতিক বাস্তবতাটার দিকে বা প্রেক্ষিতে
আমরা আমাদের দিকে একটু নতুন করে দেখবার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে বলে আমার আন্দাজ। তার কারণ হলো আপনি ট্রাম্প প্রশাসনের যে ট্যারিফ ঝড় চলছে সেখানে কিন্তু কেউ বাদ যাচ্ছে না, বন্ধু কি শত্রু কেউ বাদ যাচ্ছে না। তো কাজে সেই ক্ষেত্রে সবাই সব অঞ্চল, সেটা ল্যাটিন আমেরিকা বলেন, আসিয়ান বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, সকলেই কিন্তু নিজের ঘরের মধ্যে চেষ্টা করছে যে নতুন করে সম্ভাবনা তৈরি করা যায় কিনা অর্থনৈতিক যোগাযোগের জন্য। তো সেখানে তো 1 বিলিয়ন লোকের 1 বিলিয়ন প্লাস জনসংখ্যার এই অঞ্চল তো দক্ষিণ এশিয়া অঞ্চল, কাজে আমরাও সেখানে একটা সম্ভাবনা আছে। এখন সেটা রাজনীতির উপর ঊর্ধ্বে বা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু আমি এটাকে একটা সম্ভাবনার জায়গায় দেখি। বিশেষ করে বাইরের পৃথিবীতে যখন ঝড় উঠছে তখন হয়তো আমরা যদি এই উপলব্ধিটা আসি, এখন আমি ভারতকেও মেন করছি যে আমরা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাড়াতে পারলে তো 5% ব্যবসা করি আমরা সার্কের মধ্যে, এখন এটাকে ধরুন আমি যদি 20% নিতে পারি তাহলে সব দেশের জন্য সুবিধা হবে। আসিয়ানে 35%। এর মধ্যে ভারত যে সিদ্ধান্ত নিল ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, এতে তারা কি লাভ করবে আর আমাদেরই বা লাভ? না, এতে দুই দেশের জন্যই আমি মনে করি দুই দেশের জন্যই ক্ষতি হবে। তার কারণ হচ্ছে যে ভারতে আমরা দেখলাম যে প্রায় 450 মিলিয়ন ডলারের মতো আমরা রফতানি করেছি ভারতের এই 3টা পোর্ট দিয়ে বা 3টা এয়ারপোর্ট দিয়ে। আজকে আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলেছেন যে এতে করে 2000 কোটি টাকা আমাদের এখন বাড়তি খরচ লাগবে। তার অর্থ হচ্ছে যে আমরা ক্ষতির মুখে পড়লাম। ভারতে আমরা যেই ব্যবহার বন্দরগুলি বা এয়ারপোর্ট ব্যবহার করছি তাতে কিন্তু আমরা পয়সা দিয়েছি, তো ভারতের সেই সুযোগটা তারাও তো পয়সা থেকে বঞ্চিত হলো। আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশ আবার আজকে দেখলাম একটা সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে, ভারত বলেছে ভারত, নেপাল, ভুটান থেকে কিছু কিছু পণ্য সামগ্রী এখন বাংলাদেশ আমদানি করতে চায় না। তো তাতে করে আলটিমেটলি যেটা হবে যে বাণিজ্যটা সবসময় একটা কমপ্লিমেন্টারিটির বেসিসে হয়, একপাক্ষিকভাবে বাণিজ্য কিন্তু হয় না, উভয় পক্ষের চাহিদা এবং সরবরাহ এই ভিত্তিতে হয় বাণিজ্যটা। তো কাজে এই জায়গায় যখন রাজনৈতিক বিবেচনা ঢুকে পড়ে তখন সেটা ক্ষতির কারণ হয় এবং সেটা সবার জন্যই। তো কাজে আমি মনে করি যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে যে বাণিজ্যিক যোগাযোগটা আছে এই যোগাযোগটা অটুট থাকা দরকার এবং এটা শক্তিশালী করা দরকার সম্ভব হলে। আপনি জানেন যে মার্কিন 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় রয়েছেন, তারা এসেই বিএনপি, জামাত সহ অন্যান্য দল এনসিপির সঙ্গে কথা বলেছেন। তো এই সফরটাও তো একই সময়, এই সময়টা যদিও আমি জানি না কাকতালীয় কিনা, এই সময়টাতে মানে এই ভিজিট নিয়েও আলোচনা হচ্ছে যে তাদের এই সফরে আসার উদ্দেশ্যটা কি। এখানে 2টা উদ্দেশ্য অন্তত আমি এই তাদের কম্পোজিশন, যা গঠন বা তারা যে এখানে যারা এসছেন 2 জন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিএ তিনিও কিন্তু এসছেন এখানটায়। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা একটা আঞ্চলিক প্রেক্ষাপট থেকে বিষয়গুলো বুঝবার জন্য, কারণ ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরে এই অঞ্চল কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন দেখছে তার একটা মূল্যায়ন, মাঠ পর্যায়ের মূল্যায়নের জন্য তারা এসছেন। কারণ এখানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন মিস্টার অ্যান্ড্রু হ্যারেপ, আর দক্ষিণ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন মিস চুলি। তো কাজেই তার অর্থ হচ্ছে যে এই পুরো একটা বিরাট জিওগ্রাফিক্যাল এরিয়ার যারা দেখভাল করেন তারা 2 জন এখানে আছেন। এবং মিয়ানমারের সিডিএকে নিয়ে আসাটা কিন্তু আরেকটু গুরুত্বপূর্ণ যে তারা মিয়ানমারের ব্যাপারে বিশেষ করে বাংলাদেশের অবস্থান সেটা 2 ভাবে, রোহিঙ্গা ইস্যু একটা আছে, মিয়ানমারের অভ্যন্তরে যেটা চলছে, প্লাস যদি আপনি এখন এটার মধ্যে একটু ভূ রাজনীতি নিয়ে আসেন তাহলে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টাও কিন্তু একেবারে ফ্রেমের বাইরে রাখা যায় না। তো কাজে সেইটা হচ্ছে তাদের মূল মানে তাদের চোখ রাখার জায়গা ওইটা। এখন তারা যেহেতু বাংলাদেশে এসছে, বাংলাদেশে এখন আমাদের রাজনৈতিক যে সংস্কার প্রক্রিয়া আছে, সামনে নির্বাচন আছে, বাংলাদেশে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কীভাবে কীরকম সম্পর্ক রাখতে চায়, আমাদের দিক থেকে এখন আমরা ট্যারিফের আওতার মধ্যে পড়েছি সেটা নিয়ে বাংলাদেশের মানুষ কী ভাবছে, এগুলো তারা মূল্যায়ন করবেন। এবং তারা তো প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে পররাষ্ট্র সচিব, নিরাপত্তা উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ সকলের সাথে কিন্তু তারা কথা বলবেন। তো আমার ধারণা তারা একটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়বলী
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক, প্লাস এই ইন্ডো প্যাসিফিক অঞ্চলের প্রেক্ষাপটে বাংলাদেশ কি ভাবছে সে বিষয়গুলো তারা কিন্তু মূল্যায়নের মধ্যে নেবেন, এটাই আমার ধারণা। ধন্যবাদ। এবার আসি রাজনীতিতে। রাজনীতির নতুন ঘটনা আছে। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, মূলত রাজনীতি নিয়েই। বৈঠক শেষে বিএনপির তরফে যেটা বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপির, তিনি বলেছেন যে তারা সন্তুষ্ট হতে পারেননি। ওদিকে জামাতে ইসলামী মার্কিন 2 উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা বলছেন যে নির্বাচন তারা রমজানের আগেই করতে চান। এই নিয়ে একটা মতপার্থক্য ছিল আগে, বিএনপির মধ্যে কিছুটা দূরত্ব কমেছে বলে মনে হয়। তবে অনেকেই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে বৈঠকের পরেই জামাতের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে, হয়তো ভবিষ্যতে আরও পরিষ্কার হবে। আপনি কীভাবে দেখেন? সম্ভব, আপনি যে কথাটা বললেন এটা আপনি যদি আমরা মিলাই 2-2-4 হতে পারে, তো সেটা গতকালই পত্রিকার খবর ছিল যে বেগম জিয়ার সাথে দেখা করেছেন জামাতের নেতা শফিক সাহেব। এখন তারপরে এখানে একটুখানি আপনি যে ঠিকই বলেছেন যে জামাতের অবস্থানটা কিন্তু একটু সূক্ষ্ম পরিবর্তন আমরা লক্ষ্য করছি। জামাত আগে বলতো যে সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পরে নির্বাচন। আজকে তারা যে ডেডলাইনটা দিয়েছেন, রমজান মানে তো হচ্ছে ফেব্রুয়ারি মার্চ, তার অর্থ ডিসেম্বর না হলেও এখানে কিন্তু আমার ধারণা খুব বেশি যে তফাৎ আছে তা না। সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আজকে আসিফ নজরুল সাহেব উনিও কিন্তু বলেছেন যে আমরা এর মধ্যে যে কোনো একটা সময় হতে পারে। তো সেই জায়গায় যদি রমজানের আগে যদি জামাত যেটা বলছে সেটা যদি হয়, তাহলে ডিসেম্বর হলো না, জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাওয়া সম্ভব। এবং সেটা আমার ধারণা এরকম একটা অবস্থা হলে হয়তো বিএনপিও সেটা মেনে নেবে। তো কাজেই আমি কিন্তু দেখছি যে একটা জায়গা কনভার্জেন্স হচ্ছে আস্তে আস্তে। আগে যেরকম বড় মনে হচ্ছিল, এখন কিন্তু একটা যাচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে হয়তো ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা, এটা আমার ব্যক্তিগত মত। তাইলে রাজনীতি তাইলে একটা নতুন মোড় নিতে যাচ্ছে বলে মনে হয়। নতুন মোড় বা ধরেন এর মধ্যে তো আমরা শুনছি যে সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐক্যমত কমিশন, তারাও সবার সাথে বসবে, তারা একটা জায়গায় আসবে, একটা জুলাই ডিক্লারেশনের একটা সম্ভাবনা, যেটাকে এক ধরনের বলা হবে যে সকলের একটা কমিটমেন্ট বা অঙ্গীকারনামা হিসেবে ধরা হবে, চার্টার। সেটা হয়ে গেলে আমি মনে করি যে নির্বাচনে যাওয়াটা। এবং আজকে আরও একটা খবর ছিল, সেটা হচ্ছে যে জুলাইতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বা এরকম একটা খবর পত্রিকা দেখছিলাম। তাহলে তো সবগুলো জিনিসকে যদি আমি মিলিয়ে দেখি, তাহলে সম্ভাবনাটা আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে যে জুলাই পর্যন্ত, জুলাইয়ের মধ্যে যদি সংস্কার কর্মকাণ্ডটার ব্যাপারে সহমত বা ঐক্যমত্য হয়, তারপর সেটার যতখানি সংস্কার প্রক্রিয়া চালু করলো, নির্বাচন প্রক্রিয়াও চললো, এর মধ্যে যতখানি বাস্তবায়ন করা যায়। এনসিপি যেটা বলছে, তারা বলছে যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না তাদের পার্টি। সরকার তো বলে না যে মৌলিক সংস্কার। এখন রাজনৈতিক দলগুলো তারা যেটা বলছে যে রাজনৈতিক দলগুলো যদি সহমত হয়, যতখানি হবে ততখানি করা যাবে। তো রাজনৈতিক দলগুলোর, বিএনপি বলেছে যে 1 মাসের মধ্যেই সম্ভব, যেসব বিষয়ে আমরা একমত হব এটা 1 মাসের মধ্যে সম্ভব। সেটাই আমি বলছি যে ধরেন সংস্কার প্রক্রিয়াটা কোথায় গিয়ে দাঁড়াবে চূড়ান্তভাবে, সেটা এই মুহূর্তে বলা যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহমত থাকে মৌলিক বিষয়ে হতে পারে। তারা অবশ্য 3টা বিষয় বলেছে। একটা হচ্ছে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, সংস্কার প্রক্রিয়া এবং ভবিষ্যতে দায়বদ্ধ একটা শাসন কাঠামোর ব্যবস্থা। এই 3টা পয়েন্ট নিয়ে এনসিপি জোর দিচ্ছে। তা আমার ধারণা দুটো তো চলছে, বিচার প্রক্রিয়া চলছে এবং সেটাও এক্সেলারেট করার একটা আমি দেখতে পাচ্ছি, উদ্যোগ দেখতে পাচ্ছি। সংস্কার প্রক্রিয়া নিয়ে যদি সহমত বা ঐক্যমত্য হয়ে যায়, দেন কমিটমেন্ট জুলাই ডিক্লারেশন যেটার কথা বললাম সেটাও হয়ে গেলে তো আই থিঙ্ক সবাই পার্টিসিপেট করবার মতো একটা জায়গা হয়তো তৈরি হবে। এটা আমি অন্তত মনে করছি, সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছে। নির্বাচনকে ইনক্লুসিভ হবে। এখন ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি দুটো জিনিসই তো আছে। আমরা ইনক্লুসিভ করতে গেলে সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটিও আছে। আপনি অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করে দেন, ইনক্লুসিভ হতেও পারে। আজকে তো আরেকটা খবরও আছে, উড়ো খবর কিনা জানি না, যে আওয়ামী লীগ, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ
করার উদ্যোগ আছে, এরকম খবর তো না, এটা ওই আনন্দবাজারে এইরকম খবর দিয়েছে। খবর ওইরকম বাতাসে তো এরকম খবর দেখছি। তো কাজেই এখনও আমার ধারণা অনেক কিছু আমরা অপেক্ষা করব, দেখা যাক। তবে আমার ধারণা ব্যক্তিগতভাবে যে এখন প্রফেসর ইউনূসের সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, পসিবলি ইনক্লুসিভ একটা নির্বাচন তারা চাইবেন। তার কারণ এটা শুধু বাংলাদেশের মানুষের জন্য না, আন্তর্জাতিকভাবেও তো সেটা গ্রহণযোগ্য হতে হবে। তবে যে আন্তর্জাতিক মহল থেকে যে কথাবার্তাগুলো শোনা যাচ্ছে, তারা এরকমই একটা নির্বাচন চান। ওয়েল, এখনো পরিষ্কার না বিষয়টা। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস, কীভাবে দেখছেন? আমি খুব আশ্চর্য হইনি। তার কারণ হচ্ছে প্রফেসর ইউনূস এমনিতেই সারা বিশ্বে নন্দিত মানুষ। তো কাজেই তিনি এখন যেহেতু বাংলাদেশের সরকার প্রধান, তো সেই হিসাব, এবং এটা সত্যি কথা যে বাংলাদেশের এই গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে তিনি হাল ধরেছেন। আমার ধারণা সেই প্রেক্ষাপট থেকেই তাকে এবছরের 100 জনের মধ্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে তারা নির্বাচন করেছে। এটা আমি বাংলাদেশের মানুষ হিসাবে আমি গর্বিত হতে চাই যে বাংলাদেশের একজন মানুষ এই ধরনের জায়গায় যদি অন্তর্ভুক্ত হন, এটা আমাদের বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটা প্রোফাইল পেতে সাহায্য করে। এবং এটা প্রফেসর ইউনূস মানে আমাদের সরকার প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি ব্যক্তিগতভাবেই সারা পৃথিবীতে পরিচিত, নন্দিত। তিনি এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব নেওয়ার ফলে আমরাও তার আলোকে খানিকটা আলোকিত হচ্ছি। এটা আমার কাছে মনে হয় যে এখন সেটাকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এটাকে ধরে রাখতে পারব, পরিচালনায় এটা একটা সাহায্য করতে পারে যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে সক্ষমতা বাড়িয়ে এটাকে ধরে রাখতে পারি এবং কাজে লাগাতে পারি আগামী দিনে। আবারও কূটনীতি, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ঋণ পরিশোধের সময় দিয়েছে রাশিয়া, জরিমানা মওকুফ। এটা আমি মনে করি যে এটা রাশিয়ানরা ভালো কাজই করেছে, ব্যবসায়িক সিদ্ধান্ত কিনা, এটা ইটস এ গুড ডিসিশন। তার কারণ হলো যে আপনি এখন ফাইন করলে বাংলাদেশের তো সক্ষমতার ব্যাপার তো একটা আছে এবং তারা তো সেটা জানে। তো কাজেই সেই জায়গায় আমি মনে করব যে তারা তাদের দরজাটা, ভবিষ্যতের সহযোগিতার জায়গাটা খোলাই রাখলো এবং এই প্রকল্পটা চালু হওয়া যত তাড়াতাড়ি চালু হয় সেটা তাদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। তো কাজে সেই দিক থেকে আমি মনে করব যে তারা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের জন্য মঙ্গল, তাদের জন্য। কমার্শিয়ালি ভায়াবল কিনা সেটা আমি বলতে পারবো না, আমার সেই মানে আপনি বলেন টেকনিক্যাল নলেজ নাই। কিন্তু এখন যেহেতু আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি, এখন ভালো মন্দ যাই হোক এটাকে সর্বোত্তম ব্যবহার করে আমরা এটা কাজে লাগাতে হবে। কারণ আমরা $13 বিলিয়ন প্রজেক্ট, পৃথিবীতে কোনো জায়গায় যত জায়গায় নিউক্লিয়ার প্ল্যান্ট হয়, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ প্ল্যান্টও $4-5 বিলিয়ন উপরে না। তার মানে আমরা এখানে মানে মাত্রাতিরিক্ত খরচ বা ব্যয় নিয়েছি। দায়িত্ব যখন একবার নিয়েছেন, রাষ্ট্র হিসাবে নিয়েছে, বাংলাদেশকে সেটা এখন সর্বোত্তম ব্যবহারের মধ্য দিয়ে তার উপযোগিতাটা পেতে হবে। না, সেটা সবই ঠিক আছে, কিন্তু এত টাকা মানে এই যে 4-5 বিলিয়ন বললেন না, 6 বিলিয়নই হলো। এখন এই 13 বিলিয়ন এটা একটা অস্বাভাবিক এখান থেকে টাকা সরানো হয়েছে। এই টাকা তো বাংলাদেশকে শোধ করতে হবে নিশ্চয়ই। কীভাবে শোধ করবে? আমাদের মানুষকেই, বাংলাদেশের মানুষকেই করতে হবে। এবং শুধু এটা না, অনেক বড় প্রকল্পের ব্যাপারেই তো অতিমাত্রার ব্যয়ের বিষয় তো আমাদের রিপোর্ট, যেটা টাস্কফোর্সের রিপোর্টও তো সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। তো কাজে এখানে এই বড় ব্যয়গুলো প্রয়োজনীয়তা বা এর উপযোগিতার প্রেক্ষাপটে বা উপযোগিতার বাইরেও কোনো উপাদান এখানে ছিল, সেটা তো মোটামুটি বোঝাই যায়। এখন দায়িত্ব যেহেতু আমরা বাংলাদেশ নিয়েছি, বাংলাদেশের মানুষকে এটার দায় নির্বাহ করতে হবে, তাদেরকেই এই রিপেমেন্ট দিতে হবে। আরও তো এই ধরনের প্রজেক্ট আছে। তো এগুলোর ব্যাপারে আপনার কি মত? না, এগুলো এখন যেগুলো হয়ে গেছে, যেখানে আমরা কমিট করে ফেলেছি, সেখানে তো আর ফিরবার পথ নাই। এখন ভবিষ্যতে যাতে না হয় তার জন্য চেষ্টা করতে হবে, এবং সেখানে যদি ইচ্ছাকৃতভাবে নীতিগত কোনো অন্যথা হয়ে থাকে, তার জন্য দায়বদ্ধতার যদি নির্ধারণ করার কোনো সুযোগ থাকে, সে কাজটা করতে হবে।
তাহলে কি দাঁড়াচ্ছে পরিস্থিতিটা, এই যে লুট হলো টাকাগুলো, তো এই লুটের টাকাটাও তো আমরা পাচ্ছি না। চেষ্টা হচ্ছে, এখন দেখা যাক, চেষ্টা হচ্ছে। এটা তো কোনো অগ্রগতি লক্ষণীয় না। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় ঘুরে এসেছেন লন্ডন থেকে, তিনি চেষ্টা করছেন সরকারিভাবে, বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু কাজটা জটিল, এটাও সত্যি কথা। কারণ এর মধ্যে আমাদের বাংলাদেশে আইনি প্রক্রিয়া, ওই দেশগুলোর আইনি প্রক্রিয়া, কারণ টাকা তো আলাদা থাকে না, এটা তো গিয়ে মিশে যায়। এখন সেখান থেকে এগুলি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে টাকা আনতে হবে। সো প্রিটি কমপ্লেক্স, বাট আমি মনে করি যে চেষ্টা হচ্ছে, আমরাও আশা রাখতে চাই, কারণ এগুলো বাংলাদেশের টাকা। হ্যাঁ, টাকা, কিন্তু আইন উপদেষ্টা বলছেন যে $2 বিলিয়ন সরানোর পরিকল্পনা ছিল। হ্যাঁ, ওই যে বাংলাদেশ ব্যাংকে আপনি যেটা বলছেন, যেটা বাংলাদেশ ব্যাংকের টাকা, হ্যাঁ সে তো, এখন সেটা তো বটেই, প্রায় অলমোস্ট $1 বিলিয়ন তো গেছে, অলমোস্ট $1 বিলিয়ন। এবং সেখানেও তো আইনি ব্যত্যয় ঘটেছে। এইরকম ঘটনা ঘটার পরও 1 মাস পর্যন্ত তো কিন্তু সেটা পুলিশের কাছে নোটিফাই করা হয়নি, অভ্যন্তরীণভাবে হয়েছে, নানান প্রশ্ন, রিপোর্ট, ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে, সেটাও পাবলিক করা হয়নি। এগুলো আমরা, কিন্তু এতে তো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জড়িত ছিলেন, সে তো পত্রপত্রিকা আপনারাই বলেছেন, আমরাও শুনেছি, কিন্তু সেটার দায় নির্বাহ বা এটার দায় দায়িত্ব নিবদ্ধ করা বা দায় দায়িত্ব নির্ধারণ করার প্রক্রিয়াটা তো এখনো শেষ হয়নি। আমরা জনমুখে শুনি, কিন্তু এটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তো শেষ করতে হবে। 1-2 কর্মকর্তা বোধহয় এখনো আটকা আছেন, কিন্তু এটার এই বিষয়টার আনার্থিং যেটাকে বলা হয় এবং অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা, এই কাজটা তো এখনো হয়নি। রিপোর্টও একটা, কিন্তু তখন আবুল মাল মুহিত সাহেব ছিলেন অর্থমন্ত্রী মহোদয়, তিনি বলেছিলেন আমরা রিপোর্ট দেবো, কিন্তু রিপোর্টটা পাবলিকলি প্রকাশ করা হয়। কারণ কি কারণ থাকতে পারে সেটা তো আমরা সকলেই বুঝি কারণটা কি। কারণ এমন কিছু তথ্য আছে যে তথ্যটা তখনকার সরকার হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতো না, সেই কারণেই রিপোর্টটা তখন আর প্রকাশ করা হয়নি জনসমক্ষে। তো এসব বিষয়ে ফয়সালা না করেই আমরা 8 মাস তো মোটামুটি বার করে দিলাম, আরও সামনের দিনও যাবে, এর মাঝে যা যা প্রক্রিয়া সবই তো শুরু হয়েছে, কিন্তু কোনো বিষয়ে তো নিষ্পত্তি হয়নি। কঠিন, আপনি যেটা বলছেন এটা খুবই যুক্তিসঙ্গত বক্তব্য, কিন্তু এটাও বুঝতে হবে যে একটা ব্যবস্থা যখন বড় ধরনের অনিয়ম হয়, তখন এটাকে আবার আপনি ঘুরিয়ে আনতে কিন্তু ডাবল এফার্ট দিতে হয়, এবং সেটা সরকার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি যে এটা এই সরকার শুধু পারবে বলে আমার মনে হয় না, আগামীতে সরকার যারা আসবে তাদের ঘাড়েও কিন্তু এই দায়িত্বটা থাকবে। অবশ্যই 2টা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আগামীতে যারাই আসবে ক্ষমতায়, তাদের জন্য 2টা চ্যালেঞ্জ থাকবে। এই দেশের সরকারগুলো, আমরা সবগুলো সরকারের সময় আমরা কম বেশি দেখেছি যে বল প্রয়োগের একটা প্রবণতার বল প্রয়োগের ভিত্তিতে শাসন কাঠামো পরিচালনার একটা প্রবণতা থাকে। গত জুলাই আগস্টে আমরা যে অভিজ্ঞতাটা পেয়েছি, তারপরে কিন্তু মনে রাখতে হবে যে এরপরে এই দেশে আর বল প্রয়োগ দিয়ে শাসন কাঠামো চালানো যাবে না, আপনাকে অল্টারনেটিভ ওয়ে বা পদ্ধতি বের করতে হবে। সেটা আমি মনে করি কনসালটেশন, আপনি হয় ভায়োলেন্স ওর আপনি কি কনসালটেটিভ মেকানিজমটা স্ট্রং করতে হবে, মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, ওন করতে পারে, সেই ধরনের ব্যবস্থায় যেতে হবে, এটা একটা। আর আরেকটা হলো যে সরকারি প্রতিষ্ঠান বা সরকারের অবস্থানকে ব্যবহার করে বড় ধরনের দুর্নীতি করলে তার যে কি পরিণতি হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো কাজেই এটাও মনে রাখতে হবে যে ভবিষ্যতে যারাই আসবেন তারা অন্তত ক্লিন, অ্যাকাউন্টেবল, ফরওয়ার্ড লুকিং একটা সরকার চালাবেন। এবং এই তরুণ প্রজন্মের প্রত্যাশা কিন্তু তাই, তারা কিন্তু অনেক বেশি ইনফরমেশন চায়, অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি চায়, অনেক বেশি পার্টিসিপেটরি ডিসিশন মেকিং প্রসেস চায়। তো কাজে এই তরুণ প্রজন্ম যারা গত আন্দোলন করেছে গত জুলাই আগস্টে, তারাই কিন্তু আগামী 40 বছর দেশের এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবে। কাজে তাদের প্রত্যাশাটাই কিন্তু আগামী দিনের পথ দেখাবে। কাজে তাদের প্রত্যাশাটা মনে রেখেই আমার ধারণা যারাই ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা তাদের শাসন কার্য পরিচালনা করবে। অনেক ধন্যবাদ আপনাকে, এখানে শেষ করতে হচ্ছে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।